সুপ্রিয় শিক্ষার্থী, ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসরুমের আজকের বিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগতম। আমি মনতোষ বিশ্বাস, সহকারী শিক্ষক। কথায় আছে, যে জীবনে নতুন কিছু খোঁজে না তাকে কেউ কোনোদিন খুঁজবে না। আবার যে নতুন কিছু খোঁজে না সে নতুন কিছু জানে না। তো চলো আজ আমরা নতুন কিছু খুঁজি এবং গত ক্লাসের ধারাবাহিকতায় নতুন কিছু জানি। তোমরা জানো যে ফুল থেকে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে একটি ফুল, এই ফুল থেকে ফল হয়। আবার একই প্রক্রিয়ায় ফল থেকে বীজ হয়। একই ধারাবাহিকতায় বীজ থেকে চারা হয়। অর্থাৎ আমরা উদ্ভিদের জীবন বৈচিত্র্য গভীরভাবে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই, যেমন একটা আম গাছ, আম গাছে আমের মুকুল হয়, মুকুল থেকে আমের গুটি হয়, গুটি থেকে আম হয়। সেই আম আমরা খেয়ে যখন বীজটাকে ফেলি, সেই বীজ থেকে চারা গাছ হয়। একটা গাছে অনেক আম হয়, তাহলে অনেকগুলো চারা গাছ হয়। এভাবে কিন্তু উদ্ভিদ বংশবৃদ্ধি করে থাকে। এইটা উদ্ভিদের বংশবৃদ্ধির একটি প্রক্রিয়া। আমরা উদ্ভিদের বংশবৃদ্ধির গত ক্লাসে কয়েকটি প্রক্রিয়া সম্বন্ধে আমরা জেনেছিলাম। আজকে নতুন আরেকটা প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানব। তাহলে কি হলো আমরা আরেকবার একটু খেয়াল করি। প্রথম স্লাইডের প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ডালিম ফুল। এই ডালিম ফুল থেকে আমরা দেখতে পাচ্ছি ফল অর্থাৎ ডালিম হয়েছে। ডালিম থেকে আমরা তৃতীয় চিত্রে দেখতে পাচ্ছি ডালিমের বীজ হয়েছে এবং বীজ থেকে চারা হয়েছে। এখানে আমরা অনেকগুলো চারা দেখতে পাচ্ছি। তাহলে ডালিমের বীজ থেকে ডালিম গাছের নতুন ডালিম গাছের চারা হচ্ছে। এভাবে ডালিম গাছের বংশবৃদ্ধি পাচ্ছে। একটু যদি আমরা ওই খোঁজার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, তাহলে সহজেই বুঝতে পারবো যে এইটা একটা উদ্ভিদের বংশবৃদ্ধির বিশেষ প্রক্রিয়া। তবে এই প্রক্রিয়াটি এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে কি বলা হয়? অর্থাৎ উদ্ভিদের বংশবৃদ্ধির এই প্রক্রিয়াকে কি বলে? জাস্ট তোমরা একটু ভাবো। জানো কি? হয়তো কেউ কেউ জানো, আবার কেউ কেউ জানো না। তো আমরা জেনে নেই যে উদ্ভিদের বংশবৃদ্ধির এই প্রক্রিয়াকে প্রকৃতপক্ষে কি বলে। উদ্ভিদের বংশবৃদ্ধির এই প্রক্রিয়াকে বলা হয় যৌন জনন। উদ্ভিদের বংশবৃদ্ধির এই প্রক্রিয়াকে আমরা বলি, আমি আবারও রিপিট করছি, যৌন জনন। অর্থাৎ আজকে আমরা পড়ব উদ্ভিদের যৌন জনন সম্পর্কে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের পাঠ 4 সম্পর্কে। তার আগে আমরা গত ক্লাসে যে বিষয় সম্পর্কে আমরা জেনেছিলাম সেই বিষয়টা একটু মনে করার চেষ্টা করি। দেখো, আমরা শিখেছিলাম প্রজনন বা জনন কত প্রকার, কাকে বলে, কত প্রকার, এটা শিখেছিলাম। আচ্ছা, 2 প্রকার, অযৌন জনন, যৌন জনন। এর মধ্যে আবার অযৌন জনন কত প্রকার ছিল? 2 প্রকার, স্পোর উৎপাদন এবং অঙ্গজ জনন। তার মধ্যে আবার দেখো, এই অঙ্গজ জনন ছিল 2 প্রকার, একটা প্রাকৃতিক অঙ্গজ জনন আর একটা কৃত্রিম অঙ্গজ জনন। এইবার প্রাকৃতিক অঙ্গজ জনন কিভাবে ঘটে থাকে সেই সম্পর্কে আমরা জেনেছিলাম। দেহের খণ্ডায়ন, রূপান্তরিত কাণ্ড, মূলের মাধ্যমে, আবার পাতার মাধ্যমে। আবার একই রকম কৃত্রিম অঙ্গজ জনন কয়টা ভাবে ঘটেছিল এটা সম্পর্কে আমরা জেনেছি। যেমন শাখা কলমের মাধ্যমে কৃত্রিম অঙ্গজ জনন ঘটে থাকে, কলমের মাধ্যমে ঘটে থাকে, এই সম্পর্কে আমরা জেনেছিলাম। কিন্তু বাকি ছিল কি? বাকি ছিল আমাদের এই যৌন জনন। অর্থাৎ অযৌন জননের সকল প্রক্রিয়া আমরা আগের ক্লাসে শিখেছিলাম। বাকি ছিল যৌন জনন। এই যৌন জননের মাধ্যমে কিভাবে উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে থাকে এই সম্পর্কেই আমরা আজকের ক্লাসে জানব।
ওকে, তোমরা আমি আবার একটু রিপিট করি, দেখো নিশ্চয়ই স্লাইডে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে দেখা যাচ্ছে যে একটি লাউ ফুল, একটি স্ত্রী লাউ ফুল, একটি পুরুষ লাউ ফুল, একটি স্ত্রী লাউ ফুল, একটি পুরুষ লাউ ফুল। এরপর দেখো ওই স্ত্রী লাউ ফুল আর পুরুষ লাউ ফুলের মিলনের ফলে কি লাউ হচ্ছে। এই লাউ থেকে লাউয়ের বীজ হচ্ছে, লাউয়ের বীজ থেকে লাউয়ের চারা হচ্ছে, আবার তার থেকে লাউ গাছ হচ্ছে, তার থেকে লাউ ফুল হচ্ছে। একটু ভাবলে তোমরা বুঝতে পারছো এইটা ধারাবাহিকভাবে এই প্রক্রিয়াটা অনবরত চলতে থাকে। এই কারণেই কিন্তু আমাদের জীব বৈচিত্র্য এখনো টিকে আছে এবং কোনো প্রজাতি এখনো ওইভাবে বিলুপ্তি ঘটেনি বিশেষ কারণ ছাড়া। তাহলে চলো আমরা একটু ভাবার চেষ্টা করি। আমরা আগের স্লাইডে দেখেছি, আমি আবার একটু রিপিট করি, আগের যে স্লাইড আছে এই স্লাইডে দেখা যাচ্ছে ফুল থেকে লাউ, লাউ থেকে বীজ, বীজ থেকে চারা, চারা থেকে গাছ। তাহলে নিশ্চয়ই এই যে প্রক্রিয়াটা অর্থাৎ যৌন জনন, এই ক্ষেত্রে উদ্ভিদের কোনো বিশেষ অঙ্গ একটা বিশেষ ভূমিকা রাখছে। তোমরা কি জানো সেই বিশেষ অঙ্গটি কোনটি? অর্থাৎ উদ্ভিদের যৌন জননের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি? আচ্ছা, উদ্ভিদের যৌন জননের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ফুল। অর্থাৎ এই ফুলের মাধ্যমেই উদ্ভিদের যৌন জনন ঘটে থাকে। তাহলে যৌন জনন সম্পর্কে যদি আমরা জানতে চাই, তার আগে ফুল সম্বন্ধে আমাদের বিস্তারিত জানতে হবে, অর্থাৎ এর রহস্য খোঁজার চেষ্টা করতে হবে। বিজ্ঞান মানেই তোমরা জানো যে বিশেষভাবে বিশ্লেষণ, তাহলেই কিন্তু তোমরা বিশেষ জ্ঞান অর্জন করতে পারো। ওকে, তো আমরা নেক্সট চলো তাহলে আমরা ফুল ও ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জানি। তাহলে আমরা যৌন জনন, উদ্ভিদের বংশবৃদ্ধি জানব। উদ্ভিদের বংশবৃদ্ধির একটা প্রক্রিয়া হচ্ছে যৌন জনন, এবং এই যৌন জনন সৃষ্টিতে বা যৌন সনন সংগঠিত হওয়ার জন্য সহায়তা করে থাকে উদ্ভিদকে ফুল। এই ফুল সম্পর্কে আমরা বিস্তারিত জানব এবং ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জানব। তোমরা স্লাইডে একটি ফুল দেখতে পাচ্ছ, ভালোভাবে খেয়াল করো। স্লাইডে একটি ফুল দেখা যাচ্ছে। এই ফুলে একটু কাঠামো দেখা যাচ্ছে, রংচংবিহীন একটি ফুল, তাই না? তো এই রংচংবিহীন একটি ফুলের আমি বিভিন্ন অংশ এখন তোমাদের চিহ্নিত করি, তোমরা একটু দেখে নাও। শুরুতেই দেখো ফুলের পিছনের দিকে পাতার মতো, আসলে ওটা পাতা না, পাতার মতো যে অংশটা রয়েছে ওকে বলা হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি। এখানে দলমণ্ডল কিন্তু বহুবচন, তার মানে একটা না, অনেকগুলো। এখানে দেখো এই একটা পাপড়ি আছে, এই একটা পাপড়ি আছে, এই একটা পাপড়ি আছে, এই তিনটা পাপড়ি মিলে এখানে কিন্তু দলমণ্ডল হয়েছে পিছনের দিকে। দলমণ্ডল বা পাপড়ি এটা ফুলের একটা অংশ। নেক্সট আমরা জানার চেষ্টা করি পুংস্তবক বা পুংকেশর। এই ফুলের মধ্যে দেখো আমাদের দুই ধরনের এখানে মাঝে স্তবক রয়েছে, মাঝ বরাবর একটা স্তবক রয়েছে, আবার পাশাপাশি চারটা স্তবক রয়েছে। এই যে পাশে যে চারটা স্তবক থাকে, এই চারটা স্তবকের প্রত্যেকটাকে পুংস্তবক বা পুংকেশর বলা হয়। তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও যে ফুলের কোন অঙ্গটাকে পুংস্তবক বা পুংকেশর বলা হয়। এরপর আমরা দেখি স্ত্রী স্তবক বা গর্ভকেশর। অর্থাৎ একই ফুলে পুংকেশর থাকে, আবার স্ত্রী স্তবক বা গর্ভকেশরও থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝে এখানে যে স্তবকটা রয়েছে এটাকে বলা হয় স্ত্রী স্তবক বা গর্ভকেশর। এরপর বৃতি। তোমরা যদি একটা জবা ফুলকে বিশ্লেষণ করো, বৃতি আমরা অনেকে কিন্তু বোটা বলে থাকি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বৃতি। আমরা এই সম্পর্কে বিস্তারিত সামনে পরের স্লাইডগুলোতে জানব। বৃতি এবং সব শেষে রয়েছে পুষ্পাক্ষ।
তাহলে দেখো আমি এখানে, তোমরা বলো তো, আমি এখানে এই ফুলটার কয়টা অংশ চিহ্নিত করেছি? 5টি। এরপর নিচে আমরা আরেকটা ফুল দেখি। তাহলে ফুল সম্পর্কে আমরা জানছি, সেই ক্ষেত্রে ফুলের বিভিন্ন অংশ বা অঙ্গ সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। তাহলে আমরা দেখছি যে একটা ফুলে সাধারণত 5টা অঙ্গ থাকবেই, এর কমও থাকতে পারে, আবার বেশিও থাকতে পারে। তবে বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, কি বলেছেন এটা আমি পরে বলছি, এই চিত্রটা ব্যাখ্যার পরে। তো দেখো এই নিচের ফুলটার ক্ষেত্রে একই রকম দলমণ্ডল বা পাপড়ি এবং স্টিস্তবক বা গর্ভকেশর, বৃতি আছে, আবার পুষ্পাক্ষ আছে। বলতে পারো যে উপরের ছবিটা এবং নিচের ছবিটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, উপরের ছবিতে পুংস্তবক বা পুংকেশর আছে, কিন্তু নিচের ছবিতে পুংস্তবক বা পুংকেশর নাই। এখন এই ডিফারেন্স দুইটা কেন দেখানো হয়েছে এখানে? কারণ খুবই সহজ। কারণ একটা ফুলের যদি উপর্যুক্ত 5টি অঙ্গ থাকে বা অংশ থাকে, তাহলে সেই ফুলকে বলা হবে একটি আদর্শ ফুল। অর্থাৎ আমরা ফুল সম্পর্কে জানছি, জানার পরে একটা আদর্শ ফুল হওয়ার জন্য তার কি কি বৈশিষ্ট্য বা অঙ্গ প্রত্যঙ্গ থাকতে হবে, এইটা আমরা জানার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কমপক্ষে উপরের 5টি বৈশিষ্ট্য বা অঙ্গ থাকতে হবে একটি আদর্শ ফুল হওয়ার জন্য। তার চেয়ে যদি কম অঙ্গ থাকে তাহলে তাকে আমরা কি বলবো? অসম্পূর্ণ ফুল। তাহলে আমরা ফুল জানলাম, আদর্শ ফুল কাকে বলে এটা জানতে পারলাম, এবং অসম্পূর্ণ ফুল কাকে বলে তাও জানতে পারলাম। সুতরাং আমরা বলতে পারি কোনো ফুলের যদি দলমণ্ডল, পুংস্তবক, স্টিস্তবক, বৃতি, পুষ্পাক্ষ এই 5টা অঙ্গ থাকে তাহলে সেই ফুলটি একটি আদর্শ ফুল। এই 5টা স্তবকের কোনো স্তবক যদি কম থাকে তাহলে সেই ফুলটি একটি অসম্পূর্ণ ফুল। কিন্তু ওই 5টা স্তবকের চেয়ে বেশি স্তবকও কিন্তু থাকতে পারে। নেক্সট, তাহলে আমরা বিস্তারিত আরেকবার দেখি। এখানে পুষ্পাক্ষ, বৃতি, স্টিস্তবক, পুংস্তবক, দলমণ্ডল বা পাপড়ি, অর্থাৎ একটি আদর্শ ফুলের কমপক্ষে উপর্যুক্ত 5টি অংশ থাকে। তাহলে আমরা জানতে পারলাম একটি আদর্শ ফুল, একটি অসম্পূর্ণ ফুল। আবারও রিপিট করি, যদি এই যে 5টা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, এই 5টা অংশ যদি কোনো ফুলের থাকে সেই ফুলটি আদর্শ ফুলের, বেশি হলেও সমস্যা নাই। কিন্তু যদি এই 5টা স্তবকের কোনোটা কম থাকে, 1টা 2টা বা একাধিক কম থাকে, তাহলে সেটি একটি অসম্পূর্ণ ফুল। এরপর আমরা খেয়াল করি, কখনো কখনো কিন্তু এই যে 5টি অংশ, এই 5টি অংশ ছাড়াও বৃতির নিচে একটি অতিরিক্ত অংশ থাকে। আমরা চিত্রে দেখব। চিত্রে দেখা যাচ্ছে একটি জবা ফুল। এই জবা ফুলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বৃতি, এখানে দেখো এই অংশটাকে বৃতি বলে। এই বৃতির নিচে আবার ছোট 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 খণ্ড আকৃতির কিছু উপবৃতি রয়েছে। অর্থাৎ কখনো কখনো ফুলের ওই যে 5টি অংশ আমরা চিহ্নিত করেছি, ওই 5টি অংশ ছাড়াও বৃতির নিচে একটি অতিরিক্ত অংশ থাকে, তাহলে তাকে উপবৃতি বলে। যেমন চিত্রের এটা উপবৃতি। এটা আরও স্পষ্ট করে বোঝার জন্য আমি চিহ্নিত করে দিয়েছি। আমরা অন্য আরেকটা চিত্র দেখি। দেখো এই চিত্রে তোমরা খুব স্পষ্টভাবেই বুঝতে পারবে। উপরে রয়েছে বৃতি, এরপর দেখো এই যে অন্য যে অংশ রয়েছে একে বলা হয় উপবৃতি, এবং নিচের এটাকে বলা হয় বৃন্ত। তাহলে নিশ্চয়ই তোমরা উপবৃতি সম্পর্কে জানতে পারলে, আদর্শ ফুল জানলে, অসম্পূর্ণ ফুল জানলে, এবার জানলে উপবৃতি সম্বন্ধে। অর্থাৎ ওই 5টা অংশের অতিরিক্ত অংশ যদি বৃত্তের নিচে থাকে একটা অংশ, ওটাকে উপবৃতি বলা হয়। নেক্সট, এইবার আমরা আবার আরও একটু গভীরে যাই। আমি বলছি যে আমাদের খুঁজতে হবে, জানতে হবে, গভীরভাবে চিন্তা করতে হবে। তো দেখো
আবার কখনো কখনো দেখা যায় কোনো কোনো ফুলের কিন্তু বৃন্ত থাকে না, আবার কোনো কোনো ফুলের বৃন্ত থাকে। অর্থাৎ আমরা আগের চিত্রেই দেখছি, দেখো যে এখানে এই যে নিচে এটার বৃন্ত আছে, এই অংশটাকেই বলা হয় বৃন্ত। তো কোনো কোনো ফুলের বৃন্ত থাকে, যে ফুলের বৃন্ত থাকে তাকে সবৃন্তক ফুল বলে। স মানে সাথে বা নিজ যাই বলো, অর্থাৎ যে ফুলের সাথে বৃন্ত থাকবে তাই সবৃন্তক ফুল। যেমন ধুতুরা ফুল, আমরা দেখি চিত্রে, দেখো এখানে দেখা যাচ্ছে যে পুষ্পবৃন্ত। আচ্ছা, এই ধুতুরা ফুলেরও দেখো বৃন্ত আছে, অর্থাৎ এটি একটি সবৃন্তক ফুল। ধুতুরা একটি সবৃন্তক ফুল, মনে থাকে জানো। নেক্সট, এইবার তাহলে আমাদের নিশ্চয়ই অবৃন্তক ফুল দেখতে হবে, অর্থাৎ যে ফুলের বৃন্ত থাকে না, সাথে বৃন্ত নাই মানে বোটা নাই, তাহলে তাকে বলা হবে অবৃন্তক ফুল। যেমন রজনীগন্ধা, আমরা খেয়াল করি, দেখো একটা স্টিকে, রজনীগন্ধার স্টিক বলো তোমরা, অর্থাৎ খণ্ডিত একটা কাণ্ডে রজনীগন্ধা ফুল হয়েছে, কিন্তু এর কোনো বৃন্ত নাই। তাহলে আমরা সবৃন্তক ফুল চিনলাম, অবৃন্তক ফুলও চিনলাম। নেক্সট, এবার আমরা জানার চেষ্টা করব ফুলের বিভিন্ন অংশ সম্বন্ধে। আমরা যে 5টা অংশ প্রথমেই জেনেছি, সেই 5টা অংশ সম্বন্ধে জানার চেষ্টা করব। ফুলের প্রথম যে অংশটি রয়েছে সেটি হলো বৃতি। আমরা দেখি ফুলের বিভিন্ন অংশের মধ্যে বৃতি। তো চলো এবার আমরা আবারও চিত্র দেখি। দেখো এখানে 3টা ফুলের ছবি আছে, তার মধ্যে ডান পাশের ছবিতে আমি বৃতি স্পষ্ট করে চিহ্নিত করে দিয়েছি। তোমরা স্লাইডে লক্ষ্য করলে এটা স্পষ্টভাবে দেখতে পাবে, এবং সবগুলো ফুলেরই দেখো বৃতি আছে। তাহলে আমরা একটু জানার চেষ্টা করি যে এই বৃতির বৈশিষ্ট্যগুলো কি, এইটা ফুলে থেকে কি কাজ করে, এর কাজগুলো কি, কেন ফুলে বৃতি থাকে, বৃতি না থাকলে অসুবিধা কি, আমরা এটা জানার চেষ্টা করি। প্রথমে দেখো, এই যে ফুলের সবচেয়ে বাইরের যে স্তবকটা, এই স্তবককেই বৃতি বলা হয়, অর্থাৎ সবচেয়ে বাইরের স্তবকই হচ্ছে বৃতি। এরপর আমরা যদি একটু পর্যবেক্ষণ করি 3টা ফুলকেই, দেখো বৃতির রঙগুলো কিন্তু সবই সবুজ, তাই বলা যায় বৃতির রং সাধারণত সবুজ রঙের হয়। তারপর আমরা যদি একটু খেয়াল করি যে দেখো এই যে ফুলে বৃতিগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু খণ্ডিত, খণ্ড খণ্ড আকারে আছে, এইগুলো কিন্তু একসঙ্গে নাই। তাহলে বৃতি যদি খণ্ড আকারে থাকে, দেখো মাঝখান থেকে পার্ট করা, তাহলে বৃতি যদি খণ্ডিত আকারে থাকে, ঠিক আছে, অর্থাৎ কখনো কিন্তু খণ্ডিত আকারে থাকতে পারে, আবার কখনো খণ্ডিত আকারে নাও থাকতে পারে। যদি খণ্ডিত না হয় তাহলে তাকে আমরা যুক্ত বৃতি বলবো, অর্থাৎ এই 2টা অংশ যদি একত্রে থাকতো তাহলে তাকে আমরা যুক্ত বৃতি বলতাম। আবার খণ্ডিত হলে তাকে বিযুক্ত বৃতি বলে। তাহলে আমরা বৃতি সম্বন্ধে জানছি, বৃতি সবুজ রঙের হয়, সবচেয়ে বাইরের স্তবক, এবং যদি বৃতি একত্রে থাকে তাহলে যুক্ত বৃতি, খণ্ডিত না হলে, আর যদি আলাদা আলাদা থাকে অর্থাৎ খণ্ডিত হয় তাহলে বিযুক্ত বৃতি। আবার এখানে দেখো যেহেতু খণ্ডিত হয়ে গেছে, তাই এর প্রত্যেক খণ্ডকে বলা হয়, এই বৃতির প্রত্যেক খণ্ডকে বলা হয় বৃত্তাংশ। আমরা বৃতি সম্পর্কে জানতে পারলাম। এরপর আমরা ফুলের অপর যে অংশ অর্থাৎ দলমণ্ডল, দলমণ্ডল সম্পর্কে জানব। দলমণ্ডল আবারও আমরা ছবি দেখি, ছবির মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে বোঝার চেষ্টা করি। দেখো আমি স্পষ্ট করে চিহ্নিত করে দিয়েছি, এই যে জবা ফুল, এই জবা ফুলে দেখো লাল যে অংশ, ফুলটাকে, ফুলের গর্ভাশয়কে, ফুলের পুং স্তবককে বা স্ত্রী স্তবককে আবৃত করে রেখেছে, ঘিরে রেখেছে। এই যে দলমণ্ডল, এটা কিন্তু ফুলের একটি, সব অঙ্গগুলোই অপরিহার্য, কিন্তু এটা একটি গুরুত্বপূর্ণ। কেন আমরা এটা এখনই জানবো। একই রকমভাবে দেখো ধুতুরা ফুলেরও সেই বৃতিগুলো দেখা যাচ্ছে। তাহলে ফুলের যে পাপড়ি, এই পাপড়িগুলোকে একত্রে আমরা বলি দলমণ্ডল, যা ডান পাশের চিত্রে তোমরা
দেখতে পাচ্ছ। এখন চলো আমরা জানার চেষ্টা করি যে এই দলমণ্ডলের কাজ কি, কেন ফুলে এই দলমণ্ডল থাকে, কেন এক এক ফুলের দলমণ্ডল এক এক রঙের হয়। নিশ্চয়ই রহস্যের। চলো আমরা খুঁজে বের করি। এক, এটা হচ্ছে ফুলের দ্বিতীয় স্তবক। তারপর আমরা একটু খেয়াল করি যে এটা কিন্তু বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক ফুলের। আচ্ছা, কতকগুলো পাপড়ি মিলে দলমণ্ডল হয়, কতকগুলো পাপড়ি মিলে দলমণ্ডল হয়, এটা আমরা জানি। এরপর দেখো, আমরা যেমন বৃত্তির প্রত্যেকটা অংশকে বৃত্তাংশ বলছি, একই রকম এই পাপড়ি বা দলের ফুলের দলের প্রত্যেকটা আলাদা আলাদা অংশকে কিন্তু দলাংশ বলি। অর্থাৎ প্রত্যেকটা পাপড়িকে আলাদা করে আমরা কি বলবো? দলাংশ। এই পাপড়িগুলো যুক্ত বা পৃথক হতে পারে, অর্থাৎ একসঙ্গেও থাকতে পারে আবার আলাদাও থাকতে পারে। জবা ফুল আর দুধরা ফুল বিশ্লেষণ করলেই তোমরা দেখতে পাচ্ছ যে, দেখো একটু খেয়াল করি, জবা ফুলে দেখো পাপড়িগুলা কিন্তু পৃথক, কিন্তু দুধরা ফুলে আবার এক। এইবার দেখো যে এই পাপড়িগুলা দুধরা ফুলের সাদা কিন্তু জবা ফুলের লাল, কেন? এটা বিভিন্ন রঙের হয় পোকামাকড়কে আকর্ষণ করার জন্য। তাহলে পোকামাকড়কে আকর্ষণ করে লাভ আছে কি? তাহলে তো ফুলের ক্ষতি করতে পারে না, ক্ষতি করবে না। ফুলের জননে পোকামাকড় সহায়তা করে থাকে, অর্থাৎ ফুলের যে পরাগরেণু থাকে সেই পরাগরেণু এক ফুল থেকে অন্য ফুলে অথবা একই ফুলের গর্ভাশয় স্ত্রীস্তবক পুংস্তবক থেকে স্ত্রীস্তবকে কিন্তু বাহিত হয় এই পোকামাকড় বা বাতাস নানা মাধ্যমে। আমরা এটা পরে জানবো পরাগায়নে। তো দেখো এই বিভিন্ন রঙের হয়, ফলে পোকামাকড় আকর্ষণ করে, পরাগায়ন নিশ্চিত করে এবং ফুলের অন্য অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নয়? এই দ্বিতীয় স্তবক অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্গ। নেক্সট আমরা চলে যাই ফুলের বিভিন্ন অংশের মধ্যে। এবার আমরা জানবো এই পুংস্তবক বা পুংকেশর সম্বন্ধে। তো আমরা ছবিতে দেখি যথারীতি, দেখো আমি পুংকেশর দেখিয়ে দিয়েছি এখানে। এই উপরের দিকে পুংস্তবকের একেবারে উপরের দিকে পুংকেশর থাকে, এরপরে পরাগরেণু থাকে, আর এই যে নালিকাটা, এই নালিকাটাকে বলা হয় পুংকেশরীয় নালিকা বা পরাগদণ্ড। আমরা পুংকেশরের বৈশিষ্ট্য জেনে নেই। এটি তৃতীয় স্তবক যথারীতি। পুংকেশর দণ্ডের মতো অংশকে পুংদণ্ড বলা হয়। আমি এই যে বলছি, দেখো এখানে পুংকেশরীয় নালিকা যেটাকে আমরা বলছি, এটাকে কিন্তু পুংদণ্ড বলা হয়। আচ্ছা, এবং শীর্ষের থলিকে বলা হয় পরাগধানী, অর্থাৎ পরাগরেণু যেখানে ধারণ করে রাখে আমাদের পুংকেশর, সেই স্থানটাকেই বলা হয় পরাগধানী। পরাগধানীতে পরাগরেণু থাকে যা জনন কোষ উৎপন্ন করে। এই পরাগরেণুই কিন্তু জনন কোষ উৎপন্ন করতে সহায়তা করে থাকে। আমি আগেই বলেছি যে পরাগরেণুগুলো আঠালোযুক্ত হয়, হলুদ রঙের হয়, পোকামাকড়ের পায়ে লেগে যায়। পোকামাকড় উড়ে যখন এক ফুল থেকে অন্য ফুলে যায় বা এক ফুলের স্ত্রীস্তবক থেকে পুরুষ স্তবকে যায়, তখন ওই ফুলের সঙ্গে লেগে যায়। এটা পরে জানবো। ওকে। 4, এবং এটা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। তাহলে আমরা কিন্তু 4টা ফুলের 4টা অংশ সম্পর্কে জেনে ফেলেছি। এবার পঞ্চম অংশ, ফুলের স্ত্রীস্তবক বা গর্ভকেশর। সরি, আমরা 3টা সম্পর্কে জেনেছিলাম, এবার সর্বশেষ স্ত্রীস্তবক বা গর্ভকেশর। এই স্ত্রীস্তবক বা গর্ভকেশর কি আমরা একটু দেখি। তো চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, দেখো মাঝে যে অংশটুকু রয়েছে ফুলের, এটাকেই কিন্তু আমরা বলছি স্ত্রীস্তবক। একটি ফুলের লম্বচ্ছেদ এখানে দেখো চিত্রে দেখানো হয়েছে। তো এখানে আলাদাভাবে আবার ডান পাশে চিহ্নিত করে দেখানো হয়েছে স্ত্রীস্তবক। এই স্ত্রীস্তবকের কিন্তু আবার 3টা অংশ দেখা যাচ্ছে। দেখো নিচে সবচেয়ে বৃত্তাকার একটু মোটা টাইপের যে অংশটা, এটাকে বলা হচ্ছে গর্ভাশয়। এরপর লম্বা যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড। আর উপরের যে অংশ, এটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড।
অর্থাৎ দেখা যাচ্ছে একটা স্ত্রী স্তবকের 3টা অংশ, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। অর্থাৎ পুংস্তবক থেকে পোকামাকড়ের মাধ্যমে ওই পরাগধানী থেকে পরাগ রেণু এই গর্ভমুণ্ডের উপর এসে পড়ে, তখন এখানে কিন্তু নিষেক সৃষ্টি হয়। আস্তে 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 এখানে জননকোষ উৎপন্ন হয়। ওই জননকোষ এই গর্ভদণ্ড থেকে নালিকার মাধ্যমে বাহিত হয়ে গর্ভাশয়ে যায়। এই গর্ভাশয়ে গিয়ে এখানে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে এখানে কিন্তু জাইগোট সৃষ্টি হয়। তো যাই হোক, এটা আমাদের পরবর্তী সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো। তো আমরা স্ত্রী স্তবকের 3টা অংশ জানতে পারলাম। স্ত্রী স্তবক কোনটা সেই সম্পর্কে আমরা জানতে পারলাম, ফুলের মাঝে যে স্তবকটা থাকে। ওকে, নেক্সট আমরা বৈশিষ্ট্য দেখি। এটি ফুলের 4র্থ স্তবক। এর পত্র গর্ভ থাকে, গর্ভাশয় আছে, গর্ভ। পত্র গর্ভ যুক্ত থাকলে একটু খেয়াল করতে হবে, পত্র গর্ভ যদি যুক্ত থাকে তাহলে যুক্ত গর্ভপত্রী, আর আলাদা আলাদা থাকলে বিযুক্ত গর্ভপত্রী। এরপর পত্র গর্ভের আবার 3টা অংশ, যথা এই যে দেখো, এটা পত্র গর্ভ, এর সঙ্গে যুক্ত যদি থাকে, মানে একটার সঙ্গে আরেকটা যদি যুক্ত থাকতো, একাধিক থাকতো, তাহলে যুক্ত পত্র গর্ভ বলা হতো। আর বিযুক্ত যদি আলাদা আলাদা থাকে তাহলে বিযুক্ত গর্ভপত্রী। এই বিযুক্ত মানে পত্র যে গর্ভ, এই পত্র গর্ভের আবার 3টা অংশ। 1 গর্ভাশয়, 2 গর্ভদণ্ড, 3 গর্ভমুণ্ড। এই গর্ভাশয়ে ডিম্বাণু সৃষ্টি হয় এবং সরাসরি এরা জনন কাজে অংশগ্রহণ করে। এবার আমরা পুষ্পমঞ্জরি সম্বন্ধে জানবো। তবে পুষ্পমঞ্জরি সম্বন্ধে জানার আগে আরেকটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। ফুলের আরেকটা স্তবক ছিল বৃতি। তবে মনে রাখতে হবে, এখানে বৃতি ও দলমণ্ডলকে ফুলের সাহায্যকারী স্তবক বলা হয়। এই বৃতি আর দলমণ্ডল ফুলের সাহায্যকারী স্তবক, এবং পুং স্তবক ও স্ত্রী স্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়। তার মানে একটা সাহায্যকারী স্তবক, আবার 2টা অত্যাবশ্যকীয় স্তবক। তাহলে বৃতি আর দলমণ্ডল হচ্ছে সাহায্যকারী স্তবক, মানে নতুন ফল সৃষ্টিতে সহায়তা করে থাকে, আর মূল ভূমিকা পালন করে পুং স্তবক আর স্ত্রী স্তবক। তাই এই 2টাকে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক। এবার আমরা পুষ্পমঞ্জরি সম্বন্ধে জানব। পুষ্পমঞ্জরি কি? পুষ্পমঞ্জরি তোমরা দেখছো কখনো কখনো? অনেকগুলো ফুল একটা থোকায় থাকে, একটা বৃন্তে, একটা বোটায় অনেকগুলো ফুল ধরে। আবার কখনো কখনো দেখছো লম্বা কাণ্ডে আস্তে 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 অনেকগুলো ফুল বাড়তে থাকে। হ্যাঁ, এই যে ফুলগুলো মঞ্জুরি আকারে একত্রিত হয়ে থাকে, এটাকেই পুষ্পমঞ্জরি বলা হয়। অর্থাৎ কাণ্ডের শীর্ষ মুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় কাণ্ডের, আমরা দেখি একটু, দেখো এখানে 2টা চিত্রে 2টা ছবি দেখানো আছে। একটায় একই বৃন্তে অনেকগুলো ফুল একত্রিত হয়েছে, আবার আরেকটাতে দেখো একটা দণ্ডে, একটা কাণ্ডে অনেকগুলো ফুল নিচ থেকে বাড়তে 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 উপরের দিকে গিয়েছে, এবং এখানে কোনো কোনো ফুল ফুটে আছে, আবার কোনোটা কলি আকারে রয়েছে, কুড়ি আকারে রয়েছে। তো দেখো, আমরা সংজ্ঞাটা একটু দেখি। কাণ্ডের শীর্ষ মুকুল বা কাক্ষিক মুকুল থেকে একটি শাখায় ফুলগুলো একটি বিশেষ নিয়মে সাজানো থাকে। ফুল সহ এই শাখাকে বলা হয় পুষ্পমঞ্জরি, যা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। দেখো, একটি কাণ্ডের বিশেষ শাখায় ফুলগুলো সুন্দরভাবে সজ্জিত রয়েছে। তাই এই শাখা সহ, এই ফুল সহ শাখাকে বলা হয় পুষ্পমঞ্জরি। এরপর আমি যেটা বলছিলাম যে দেখো, তোমরা একটু পার্থক্য খেয়াল করলে বুঝতে পারবে যে এই বাম পাশের চিত্রের ফুলগুলো দেখো সুসজ্জিত এবং সবগুলোই ফুটন্ত, কোনটা কিন্তু কুড়ি আকারে নাই। তাই এটাকে বলা যায় যে এই যে পুষ্পমঞ্জরি, এই পুষ্পমঞ্জরির বৃদ্ধি যদি সসীম হয় তাহলে তাকে নিয়ত পুষ্পমঞ্জরি। সসীম মানে একটা সীমা থাকে, তার বেশি আর হবে না। সেই সীমা যদি থাকে, অর্থাৎ সসীম যদি হয়, তাহলে তাকে নিয়ত পুষ্পমঞ্জরি বলা হয়, যা আমরা বাম পাশের চিত্রে দেখতে পাচ্ছি, নিয়ত পুষ্পমঞ্জরি।
আর পুষ্পমঞ্জুরি যদি অসীম হয়, মানে সীমা থাকে না, যদি বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে, তাহলে তাকে অনিয়ত পুষ্পমঞ্জুরি বলা হয়। এবং এই অনিয়ত পুষ্পমঞ্জুরিতে কিন্তু আমি বলছি ফুটন্ত ফুল এবং কুড়ি একসঙ্গে থাকে। দেখো চিত্রে এই একটি বয়োজ্যেষ্ঠ ফুল, আবার এগুলো কনিষ্ঠ ফুল বা কুড়ি। অর্থাৎ বৃদ্ধি সসীম হলে নিয়ত আর অসীম হলে অনিয়ত পুষ্পমঞ্জুরি বলে। তো আমরা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারলাম। তাহলে চলো এবার আমরা একটা ভিডিও দেখি। উন্নত উদ্ভিদের প্রজনন অঙ্গ হল ফুল। ফুল থেকে ফল হয়, খুব মনোযোগ সহকারে আর দেখবে। ফলের মধ্যে থাকে বীজ। এই বীজ থেকেই নতুন উদ্ভিদের জন্ম নেয়। একটি আদর্শ ফুলের 5টি প্রধান অংশ থাকে, যথা পুষ্পাক্ষ, বৃতি, স্ত্রীস্তবক, পুংকেশর ও দলমণ্ডল। পুষ্পাক্ষ, ফুলের সর্বনিম্ন স্তবকটির নাম পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষের উপরই ফুলের অন্যান্য স্তবকগুলো সাজানো থাকে। পুষ্পাক্ষের নিচের যে সরু অংশটি কাণ্ডের সাথে লাগানো থাকে তাকে বলে পুষ্পবৃন্ত। পুষ্পাক্ষের উপরে পাতার মতো যে অঙ্গটি কুড়ি অবস্থায় ফুলকে আবৃত করে রাখে তাকে বৃতি বলে। বৃতি এক একটি অংশকে বৃত্তাংশ বলে। বৃতি সাধারণত সবুজ রঙের হয়ে থাকে। বৃতি ফুলকে প্রতিকূল অবস্থা থেকে সংরক্ষণ করে। ফুলের একেবারে ভিতরের স্তবকটির নাম স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের 3টি অংশ, যথা গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড। গর্ভাশয়ের মধ্যে থাকে ডিম্বক। নিষেকের পর ডিম্বক বীজে এবং গর্ভাশয় ফলে পরিণত হয়। গর্ভমুণ্ড পরাগায়নে সহায়তা করে। ফুলের স্ত্রীস্তবককে ঘিরে থাকে পুংকেশর। পুংকেশরের 2টি অংশ, পরাগদণ্ড ও পরাগধানী। এই পরাগধানীর মধ্যে থাকে পরাগ রেণু, যা থেকে পুংজননকোষ উৎপন্ন হয়। ফুলের সবচেয়ে আকর্ষণীয় স্তবকটির নাম দলমণ্ডল। দলমণ্ডলের এক একটি অংশকে বলে পাপড়ি। পাপড়ি পরাগায়নের সময় কীটপতঙ্গকে আকর্ষণ করে। চিত্রে আমরা একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি। দেখানো হয়েছে। তো আমরা জানতে পারলাম একটা ফুল সম্পর্কে, ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে। তোমরা নিশ্চয়ই শিখে যাবা এবং বাড়িতে আশেপাশে যে ফুল আছে সেগুলোকে বিশ্লেষণ করবা, কোনটা কোন অঙ্গ চিহ্নিত করবা, অর্থাৎ খুঁজতে হবে জানার জন্য। তাহলে তোমাকে জানবে মানুষ। আর যদি জানার জন্য না খোঁজো, তোমাকে কিন্তু কেউ জানবে না, তোমাদের কিন্তু কেউ জানবে না। তো এখন শিখন ফল, অর্থাৎ আমরা কি কি শিখলাম, তো একটু মিলিয়ে নাও তোমরা এগুলা শিখেছো কিনা। এক, এই পাঠ শেষে তোমরা কি কি শিখেছো? যৌন জননের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি তা তোমরা নিশ্চয়ই শিখেছো। অর্থাৎ ফুল হচ্ছে যৌন জননের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। 2, একটি আদর্শ ফুলের কয়টি অংশ? 5টি। কি কি তা তোমরা শিখেছো। নেক্সট, ফুলের বিভিন্ন অংশের বর্ণনা তোমরা করা শিখেছো, কোনটা কোন কাজে লাগে। এবং এরপর বাসায় বসে মূল পাঠ্য বই ভালো করে পড়লে আরো বিস্তারিতভাবে তোমরা জানতে পারবে। তাহলে এখন একটি বাড়ির কাজ, কারণ আমরা পড়বো, জানবো, শিখবো, সঙ্গে চর্চা করব। তো চর্চা করার জন্য তোমাদের একটি বাড়ির কাজ, অবশ্যই বাড়ির কাজটি তোমরা নিজেরা মনোযোগ সহকারে এবং নিজের মেধা ও চিন্তন দক্ষতা অনুসারে সম্পন্ন করবে, কোনো গাইড বই অনুসরণ করবে না। বাড়ির কাজ থাকবে চিত্র সহ একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করে ব্যাখ্যা করো। অর্থাৎ একটি আদর্শ ফুল, একটি আদর্শ ফুল এঁকে তার বিভিন্ন অংশ চিহ্নিত করবে এবং প্রত্যেকটা অংশের ব্যাখ্যা দিবে। এটাই আজকে তোমাদের
বাড়ির কাজ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের পার্ট 4-এর আমরা উদ্ভিদের বংশবৃদ্ধির যৌন জনন সম্পর্কে আমরা আজকের পাঠ সম্পন্ন করলাম। আশা করি তোমরা শিখতে পারছো এবং জানতে পারছো। অর্থাৎ আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। যথারীতি তোমাদের যদি কোনো কুয়েরি থাকে তোমরা কমেন্ট করতে পারো আমাদের ফাতিমা উচ্চ বিদ্যালয়ের ফেসবুক অ্যাকাউন্টের কমেন্ট বক্সে অথবা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বেশি বেশি করে বই পড়বে এবং মা বাবার কথা শুনবে। ধন্যবাদ সকলকে।